হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পেলি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের জন্য ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে আসবো আর রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করবো না, সেটা কি করে হয় বলো? তাই ভাবলাম রান্নাঘরে যখন এসেই পড়েছি আর রান্না দিয়েই যখন ব্লগটা স্টার্ট করব তাহলে শুরু করেই দিই। হ্যাঁ, যদিও রান্নাঘরে আসতে একটুখানি সময় লেগে গেছে, কারণ আগের দিনের ব্লগগুলো এডিট করব, পোস্ট করব, তারপর আসবো, তো তাই একটু দেরি করেই আসি। আর এখন কর্তামশাই অলমোস্ট 9:30 বাড়ির থেকে বেরোয়, তো এই 7:30 নাগাদ রান্নাঘরে আসলেই রান্নাঘরেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। যদিও আজকে কোনো রান্না তামঝামের ছিল না, নর্মাল একদম রান্না ছিল আর তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেলোটা করে গেছে জানো তো অন্য জায়গায়। এত জোর মাছ ফেটেছে যে হাতের 3-4টে আঙুল একসাথে আমার পুড়ে গেছে। ফোসকা পড়েনি ঠিকই, কিন্তু জ্বলে পুড়ে যাচ্ছে আগুনের মতন। যাই হোক, চলো রান্না যেটা বসিয়েছি সেটা হচ্ছে লাউ ঘন্ট। লাউ ঘন্টটা প্রথমে ভেবেছিলাম শুধু বড়ি দিয়ে করব, কিন্তু হঠাৎ করে আমার শ্বশুরমশাই চিংড়ি মাছ নিয়ে আসে, আর আমার শাশুমা সেই চিংড়ি মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল। তারপর উনি আমাকে হঠাৎ করে বললো, একটু চিংড়ি মাছ দে না, দেখবি টেস্টটা খুব ভালো হবে। তো ওনার মন রাখতে আর আমার নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও আমি দিয়ে দিলাম একটুখানি চিংড়ি মাছ। ওই হাতে গোনা 10-12টার মতো চিংড়ি মাছ দিয়েছিলাম। বিশ্বাস করবে না, লাউটার যে কী অপূর্ব টেস্ট হয়েছিল সে আর আমি কী বলবো। যাই হোক, চলো, একটা ভুল আমি আগেই করে ফেলেছি, এই যে সর্বনাশটা করেই দিলাম। কি বলো তো, এই যে লাউটা বসিয়ে, একেতে কচি লাউ ছিল, তারপর ঝিরিঝিরি করে কোটা ছিল, লাউটা যে বসিয়ে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি, আমি আর কি নিজের ক্ষতিটা নিজেই করে ফেলেছি। এই যে বাদবাকিটা পুরোটাই ইতিহাস। একদম 1 গামলা জল বেরিয়ে গেল, 1 কড়াই। তারপর সেইটা নিয়ে শুকনো করতে 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 অলমোস্ট আমার আধ ঘন্টার বেশি সময় ধরে গ্যাস পুড়েছে। না, জীবনে ছোট ছোট শিক্ষাগুলো, ভুলগুলোই আর কি অনেক বড় শিক্ষা দিয়ে দেয়। তো আজ যে ভুলটা করেছি, এই ভুলটা ফার্দার আর কখনো করব না। লাউ হোক বা চাল কুমড়ো, কখনোই রান্না বসিয়ে দিয়ে আর ঢাকা দেব না। আর জানো তো, এই যে মাছটা, বোয়াল মাছটা ছাড়া মাত্রই দাম করে ফেটেছে। হাতের ওপরের যে খুন্তি নাড়ছি যে হাতে, সেই হাতের ওপরে পাতার 4টে আঙুলই আমার একদম পুড়ে জ্বলে পুড়ে যাচ্ছে একেবারে। যদিও সাথে সাথে মাজন দিয়েছি, সিলভার এক্স দিয়ে দিয়েছি, সেই জন্য ফোসকাটা এই যাত্রায় আর পড়েনি ঠিকই, কিন্তু খুব জ্বালা করছিল জানো। কথায় আছে, মানুষ নাকি যতক্ষণ, মানুষের শরীরের দেহটা আর কি যতক্ষণ পুড়তে সময় লাগে, আমাদের এই হিন্দু সমাজের মানুষের আর কি যতক্ষণ পুড়তে সময় লাগে ততক্ষণ নাকি কোথাও পুড়ে গেলে এই জ্বালাটা করে। জানি না কথাটা কতটা কি বলবো, এর ডিপনেস আছে বা কতটা ভিত্তি আছে, কিন্তু হ্যাঁ, যদিও কথাটা সম্পূর্ণটাই কুসংস্কার বলে আমি উড়িয়ে দিই, কিন্তু জানি না কতটা কি এর সত্যতা, কতটা কি এর মিথ্যতা। যাই হোক, আজকে মাছটা আমি একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়েই ঝোল মতো করেছিলাম। কেন বলো তো, কারণ একে বোয়াল মাছ, সমুদ্রের মাছ, তারপরে আবার বাসি, সুতরাং এই মাছের যদি আমি পাতলা টেলটেলানি ঝোল করি তাহলে একদম খেতে মোটেই ভালো লাগবে না। তারপর চিন্তা করে দেখলাম শুধু লাউ ঘন্ট আর মাছের ঝাল দিয়ে কি ভাত খাওয়া যায়। তারপর কটা ভেন্ডি একবারেতে সসপ্যানে করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভেন্ডি সেদ্ধ খেতে তোমাদের কার কেমন লাগে আমাকে জানিও, কিন্তু আমাদের ঘরে সবাই কম বেশি ভালোই খায়। নেনু খেতে চায় না, বাট নেনুকে আমি জোর করে হলেও 2-1টা সেদ্ধ দিই। না বাবা, খাওয়াটা দরকার, কারণ শরীরের জন্য খুব উপকারী জিনিস হলো ভেন্ডি আর কলা। যদি কোনো মানুষ, সবার ক্ষেত্রেই আর কি, যদি খাওয়া যায় তাহলে সারা দিনে আমরা যা সব রাস্তাঘাটে বেরোই, বিশেষ করে যারা আর কি সাইডে কাজ করে বা রেগুলার মেনটেন বেসিসে রাস্তায় যায়, তাদের জন্য হচ্ছে বিশেষ করে যদি তারা প্রত্যেক দিন একটা করে কাঁঠালি কলা বা সিঙ্গাপুরি কলা খায়, তাহলে কী হয় বলো তো, শরীরের সমস্ত রকম নোংরাগুলো, আমাদের যে শরীর থেকে যে বজ্র পদার্থটা বেরোয় সেটার সাথে রিডিউস হয়ে যায়। আর একটা জিনিস কি, ভেন্ডিটার ক্ষেত্রেও সেটাও কিন্তু তার একটা অব্যর্থ উপকার আমি নিজেও ফিল করেছি, আর আমি নেনুর ক্ষেত্রেও জিনিসটা দেখি। তো সেই জন্যই বলছি, ভেন্ডি আর হচ্ছে তোমার কলা, এই দুটো জিনিস যারা রোজ রেগুলারিটি মেনটেনে অন্তত একটা করে খেতে পারবে, ভেন্ডি ওই 3-4টে ধরো ভেন্ডি খেলো, তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী। যাই হোক, চলো রান্না করতে করতে আজকে একবারে
রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছি বলেই আজকে জানো তো অনেক বাসন পড়ে গেছে। রাতের রান্না সেরকমভাবে কিছু করিনি, তো ভাবলাম যাই হোক চলো রাতের রান্না রাতেই দেখা যাবে, একটু না হয় ছাতুর পরোটা করে নেবো। কিন্তু কোথায় কি, ওই যে অদৃষ্টের লিখন, সে কি আর আমার হাতে আছে বলো? সে তো ঈশ্বর ভেবে রেখেছেন। আমার কর্তামশাই অফিস থেকে বাড়ি এসেই শুরু করে দিল। কী করে দিল দাঁড়াও, সেটাও বলে দেবো একটু পরে। আগে বাসনগুলো তো মেজে নিই। আর জানো তো, আমি যেহেতু ঝুড়িতে সবজি কেটে রাখি আর ঝুড়িতেই সবজি ধুয়ে কড়াইতে ডাইরেক্ট দিই, তাই জন্য না আমার ঝুড়িগুলোতে একটুখানি তেল কাষ্টি ভাব চলেই আসে প্রত্যেক দিন। তাই জন্য রোজই আমি মেজে দিই। কখনো তোমাদের সাথে ফোনে মানে ক্যামেরাতে ক্যাপচার করা হয় না, তাই জন্য ভাবলাম কেন না চলো আজকে আমি তোমাদের সাথে এই জিনিসটা ক্যাপচার করে দিই। হয়তো অনেকে ভাবতে পারে হ্যাঁ এই ঝুড়ি দিয়েই তরকারি ঢাকে, আবার এই ঝুড়িটাই দিয়ে তরকারি কড়াইতে দেয়, তেল কাজটা হয় না। না গো ভাই, বিশ্বাস করো রোজ দিন আমি এরকমভাবে যেভাবে বাসন মাজছি সেইভাবেই আমি এরমভাবে মেজে নিই। এতে করে কী হয় বলো তো, জিনিসটাও পরিষ্কার থাকে আর ওই লংজিভিটিটা বেড়ে যায়, এই আর কিছুই না। ঝুড়িটার আয়ুটা একটু বাড়ে, কারণ পরিষ্কার জিনিসটা থাকলে তাদের দেখতেও ভালো লাগে আর নিজেদের কাছেও তো একটা ভালো লাগার ব্যাপার থাকে না। তেল কাজটা জিনিস কি হাত দিতেও ভালো লাগে বলো তো? যাই হোক চলো, আপাতত তো বাসন মাজা হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে, সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। রাতের রান্না তো কিছু করব না বলেই রাখলাম। এবার পালা ওপরের ঘরে যাওয়া। ওপরের ঘরে বিছনা পড়ে আছে, বালিশ কাঁথা পড়েছে, সব কিছু নৈনেত্য হয়ে পড়ে আছে। সবার আগে যেটা করব, হোম থিয়েটারটা চালাবো। আর অলরেডি আমি ঘরে হোম থিয়েটারটা চালিয়ে দিয়েছি। জানো তো আমার একা না বোকা মনে হয়। নেনু থাকলে কি নেনুর পেছনে আদা জল খেয়ে পড়ে থাকি, নেনু এটা কর, নেনু ওটা কর, নেনু সেটা কর। নেনু স্কুলে চলে যাওয়ার পর সেটা আর না আমার বিরক্ত লাগে। সত্যি কথা বলতে কি জানো তো, আমি জানি না আমার নেনু আমার সঙ্গটা কতটা ভালোবাসে, বাট আমি আমার নেনুর সঙ্গটাকে খুব বেশি বেশি মিস করি যখন আমার নেনু স্কুলে চলে যায়। এটা বোধহয় সব মায়েদের ক্ষেত্রেই একই। যতদিন না সে নিজে মা হবে ততদিন তার মায়ের ফিলনেসটা সে বুঝতে পারবে না, মা হোক বা বাবা হোক যাই হোক না কেন। দেখো বিছনা বালিশ কাঁথা অলমোস্ট গোছানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, সমস্ত ঘরের বিছনা বালিশ কাঁথাগুলো সুন্দর করে শলাকাঠির ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝেড়ে দিতে হবে। হ্যাঁ, এখন অনেক আধুনিক প্লাস্টিকের ঝাঁটাগুলো বেরিয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় সমস্ত কিছুর ওপরে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমাদের মানে আমাদের ঐতিহ্য, বাঙালিদের ঐতিহ্য, সেটা হচ্ছে শলাকাঠির ঝাঁটা দিয়ে বিছনা ঝাড়া। তোমরা হয়তো যারা অনেক আমাদের জামানার থেকে বা তার আগের জামানা থেকে দেখছো, যেমন আমাদের পিসিরা, ঠাকুমারা, আমরা মারা, বাবারা, সবার ক্ষেত্রে আমরা দেখেছি একটা বিছনার পাশে, একটা বিছনার তলায় আর কি, তোষকের তলায় একটা শলাকাঠির ঝাঁটা রেখে দিত। কি না ওই শলাকাঠির ঝাঁটাটা দিয়ে বিছনাটা ঝাড়লে কী হবে, বিছনার সমস্ত রকম ধুলো বালিগুলো মাটিতে পড়ে যাবে। আর বিশ্বাস করো এইটা না আমার একটা ম্যানিয়া হয়ে গেছে, এই প্রত্যেক দিন বারবার করে বিছনা ঝাড়া। আমার জানি মনে হয়, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, আমার জানি মনে হয় যে বিছনাটা ঝাড়া থাকলে, বিছনাটা নিট অ্যান্ড ক্লিন থাকলে গোটা ঘরটা সুন্দর থাকবে আর পরিষ্কার থাকবে। আর জানো তো আমি না একদিন ফিনাইল, একদিন ডেটল, আর ডেটল ঠিক নয়, ওই ধরো সুদল বা কোনো সময় লাইজল, আর সপ্তাহে 2 দিন আমি চেষ্টা করি একটুখানি কেরোসিন তেল দিয়ে ঘরদোরগুলো মোছা। অ্যাকচুয়ালি কী বলতো, ছাদ লাগোয়া ঘর তো, আর এখন অনেক ছোটো ছোটো কেঁচো পোকার উপদ্রব বেড়েছে, গুবড়ে পোকা, এইসবগুলোর খুব উপদ্রব বেড়েছে। বর্ষাকালে না এইসব জিনিসগুলোর উপদ্রব এমনিতেই একটুখানি বাড়া অবস্থায় থাকে, তাতে করে যেন বৃষ্টির রেগুলারিটি বেসিসে বৃষ্টি হওয়াতে যেন এই জিনিসটা আরও বেশি বেশি করে দেখা যাচ্ছে। যাই হোক, আজকের পালা ছিল কেরোসিন তেল দিয়ে ঘরদোরগুলো মোছা, তো অলমোস্ট মোছা হয়ে গেছে। আর কেরোসিন তেল দিয়ে ঘরদোর মুছলে না একদম শুকনো করে মুছতে হয়। কেন বলো তো, কেননা একেতে কেরোসিন তেল, তারপরে জল, যদি বিন্দুমাত্র জল থেকে যায় না, তাহলে সেক্ষেত্রে পা স্লিপ করে পড়ে গিয়ে একটা বিপদ ঘটানোর অনেকটা বেশি সম্ভাবনা থেকে যায়। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। খুশি খুশি খুশি, ওট উঠে বস, উঠে বস। এই হোক, সেই সকালের পর আর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। নেনুকে ভাত টাত খাইয়ে আমি আর নেনু একটা লম্বা ঘুম দিয়েছি। তারপর নেনু ঘুম থেকে উঠে পড়তে গেছে। পড়া থেকে বাড়ি এসে নেনুর সঙ্গে আরও একটু সময় কাটানোর পর তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে তামঝাম করবো না সে আবার হয়, ছাতুর পরোটা দিয়ে ছেড়ে দেবো সেটাও আবার হয় নাকি। কর্তামশাই আমার একেবারে পাশে এসে বসে বলল, হ্যাঁ গো পিয়ালি, সেই ছাতুর পরোটা করবে, অনেকটা সময় নষ্ট হবে, হচ্ছে ভালো না, রুটি আর আলুর দম করে দেবে। তোমার হাতে না ছাতুর পরোটার থেকে রুটি আর আলুর
আলুর দমটা খেতেই বেশি ভালো লাগে। এমন মাস্কা মারলো যে আর আমি মুখ ফুটে না করতে পারলাম না, না গো আমি পারবো না, এই কথা আমি বলতে পারলাম না। লাস্টে অগত্যায় আর কি করার আছে, চলো এইগুলো করেই দিই আর কি। আর হ্যাঁ, গ্যাসের ওষুধের মতো ডিমের অমলেট কিন্তু আমার ঘরেতে হবেই, সে ব্যাপারে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। বেশি রুটি হবে না, এই 6টা মতো রুটি হবে, দুটো দুটো করে প্রত্যেকে খেয়ে নেবে। যাই হোক চলো, আলুর দমও অলমোস্ট হয়েই এসছে। আর ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 9টা 10। এখন আর তাড়াহুড়োর সীমা নেই, এখন হচ্ছে কেমন বলো তো, দায়সারাভাবে কাজ, কোনো রকমে রান্নাটা করতে পারলেই হলো, খাওয়া দাওয়া করে শুতে হবে। কেননা পরের দিন সকালবেলা হলেই, সকাল না ভোর হতে না হতেই, মোবাইল বাজতে না বাজতেই দৌড়াতে হবে রান্নাঘরে ফ্রেশ হয়ে। কেননা কালকে শুক্রবার, নেনুকে আমাকে নুডলসের টিফিন দিতে হবে, বা নুডলস বা পাস্তা যাই দিই না কেন, যেটাই দিই না কেন, সেইটার একটা টিফিন দিতে হবে। সেই জন্য না একটা চাপ মানে মাথায় থেকেই যায় যে সকালে ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো সারতে হবে। তাছাড়া তো রান্নাঘরে অনেক কাজ থাকে, যেমন ধরো বাসন গোছানো, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, গ্যাসের ওভেনের 4-5টা পরিষ্কার করা। আর আমি না ওই রকম ফেলে ছড়িয়ে কাজ করতে পারি না। আমি যেটুকু করব, আমি অল্প করব। আমি হয়তো এক গাদা কাজ করতে পারবো না, আমি অল্প কাজ করব, কিন্তু সেটা নিট অ্যান্ড ক্লিন হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে, যাতে করে দেখতেও ভালো লাগে আর যে কাজটা করছে তারও যেন ভালো লাগে। এটা আমার নীতি। জানি অনেকে হয়তো এই নীতিতে অভ্যস্ত নয়, আবার অনেকে হয়তো আমার কথাটা মেনেও নেবে। যাই হোক চলো, একদিকে আলুর দম অলমোস্ট হয়েই গেছে, আর একদিকে রুটি হয়ে গেলেই নেনুকে সবার আগে খাবারটা দেবো। কারণ নেনু নিজে হাতে খেলে না, নেনুর প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়। আর যেদিন থেকে নেনুর স্কুলে একা টিফিন খাওয়ার অভ্যাস হয়ে গেছে, সেই দিন থেকে আমি নেনুকে আর আমি হাতে করে খাইয়ে দিই না। তোর যদি 1 ঘন্টা টাইম লাগে, সেই 1 ঘন্টা সময় নিয়ে তুই বসে খা, কোনো ব্যাপার না। কিন্তু তোকে আমি ওই ব্যাপারটা আমি ওর হাতে ছেড়ে দিই না, যে চল তোকে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, আমি এরকমটা করি না। তবে হ্যাঁ, দুপুরবেলার টাইমটা খাইয়ে দিই, এই কারণে দিই কেননা দুপুরবেলা যদি দেরি করে, ওই 1 ঘন্টা বসে খায়, তাহলে আর খাবে কখন, ঘুমোবে কখন, রেস্ট নেবে কখন, আর পড়তেই বা যাবে কখন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ খাবার ভাগাভাগি হয়েই যাচ্ছে। সো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, অল করে দিও, যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে নোটিফিকেশান পৌঁছে যায়। সো আজকের মতো বাই বাই, জয় জগন্নাথ।